তো আজকে আমাদের 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জিকে কোশ্চেন আনসার প্র্যাকটিস সিরিজের 7 নম্বর ক্লাস। তো তোমরা যারা ক্লাসে নতুন তাদের বলে দিই, আমরা 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য জিকের সেরা 400টা এমসিকিউ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি উইথ ডিটেলস, অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন উত্তরের সাথে আমরা প্রচুর এক্সট্রা তথ্য আলোচনা করছি, যার মাধ্যমে আমাদের সম্পূর্ণ জিকেটা একটা ওভারঅল প্র্যাকটিস এবং রিভিশন হয়ে যাচ্ছে। তো এই যে সিরিজে আমরা প্রত্যেকটা ক্লাসে 20টা করে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিচ্ছি এবং প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করছি এবং তার পাশাপাশি প্রত্যেকটা প্রশ্নের সাথে এক্সট্রা তথ্য দিয়ে সেই বাকি যে ফ্যাক্টগুলো রয়েছে বা ইনফরমেশনগুলো রয়েছে সেগুলোকে আমরা আবার রিভিশন করে নিচ্ছি। পরিষ্কার? তো অলরেডি কিন্তু আমরা 6টা ক্লাস দিয়ে দিয়েছি, যার মাধ্যমে আমরা 120টা প্রশ্ন আলোচনা কিন্তু ইতিমধ্যেই করে ফেলেছি। তার সাথে এক্সট্রা তথ্য তো আছেই। তার মানে ভাবো আমরা কত কিছু আলোচনা করে ফেলেছি অলরেডি। তো তোমরা যারা ক্লাসে নতুন তারা কিন্তু অবশ্যই প্রথম থেকে ক্লাসগুলো দেখো। ক্লাসগুলোর যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে সেখানে কিন্তু একটা ফোল্ডার আলাদা করে আমি করে দিয়েছি। সেটা ক্লিক করলে পরপর ক্লাসগুলো দেখতে পারবে। সেখানে থেকে প্রথম থেকে ক্লাসগুলো করো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। বাকি তোমরা আজকের ক্লাসের পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পাবে, তবে পিডিএফটার জন্য সম্পূর্ণ ক্লাসটা দেখো এবং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ক্লাসটা সম্পূর্ণ দেখলে তোমাদের একটা সুবিধা হবে, কারণ আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে একজনকে আমাদের যে ডিজিটাল নোটস আছে, পেইড ডিজিটাল নোটস, সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি। কীভাবে দেবো? আমরা কিন্তু ক্লাসের মাঝখানে একটা যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করবো, ক্লাসের যে কোনো কিন্তু সময় জিজ্ঞেস করতে পারি, তাই কিন্তু ক্লাসটা তোমাদের সম্পূর্ণ ভালো করে দেখতে হবে। তো একটা প্রশ্ন জিজ্ঞেস করব, তো তোমরা যদি সেই প্রশ্নের উত্তরটা দিতে পারো, যে প্রথমে দেবে কমেন্টে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রথমে কমেন্টে দিয়ে লাইক করবে, সে কিন্তু আমাদের পেইড ডিজিটাল নোট সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। এমন কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু করব। এর আগের যে ক্লাসটা ছিল 6 নম্বর ক্লাস, সেখানেও কিন্তু আমরা দিয়েছি একজনকে। তো তোমরা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আর যখন আমি ক্লাসের প্রশ্ন এবং অপশানগুলো বলবো, তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটাকে পজ করবে, মানে ভিডিওটাকে পজ করে উত্তরটা নিজেরা করার চেষ্টা করবে এবং ক্লাসের শেষে জানাবে আমাকে যে তোমরা 20তে কটা প্রশ্নের উত্তর পেরেছো বা সঠিক করেছো। ঠিক আছে? তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। দেখো, আর ক্লাসটা কিন্তু তোমরা রেগুলার করো, তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। দেখো, আগের ক্লাসে আমরা 120 পর্যন্ত করেছিলাম, আজকে আমাদের 121 থেকে শুরু হবে। তো শুরু করছি আমরা। দেখো, 121, রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম মানে মিনিমাম যে এজ সেটা কত লাগে? 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর। কে হবে উত্তর বলো? দেখো, এটার উত্তর হবে অপশান নাম্বার, রাজ্যসভা বলেছে তো, তাহলে কিন্তু উত্তর হবে অপশান নাম্বার বি, 30 বছর। দেখো, এর আগের ক্লাসগুলো কিন্তু আমরা আলোচনা অলরেডি করেছিলাম এই জিনিসগুলো, তাও আমরা আরেকবার করছি। মানে ডাইরেক্ট প্রশ্ন যদিও দিইনি আমি, মানে তোমাদের দিয়েছিলাম আমি, মানে এক্সট্রা তথ্য দিয়ে কিন্তু এগুলো আমি অলরেডি বলেছিলাম। তো সেখান থেকে প্রশ্ন আসছে, তো আমি এই জন্যই বলছি তোমরা প্রথম থেকে ক্লাসগুলো যদি করো বা বারবার করে রিভিশন দাও পিডিএফগুলো নিয়ে, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসলে তোমরা অবশ্যই উত্তর করতে পারবে। তো যাই হোক, দেখো উত্তর কীভাবে বললাম, যেটা হচ্ছে 30 বছর। রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 30 বছর এবং লোকসভার হচ্ছে ন্যূনতম বয়স কত? 25 বছর। রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর এবং উপরাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 35। এই যোগ্যতাগুলি কোথায় রয়েছে? মানে কোনো আর্টিকেলে তো দেখা রয়েছে, তো এটা হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ, অর্থাৎ আর্টিকেল নম্বর 84 কিন্তু এগুলো উল্লেখ রয়েছে। তো এগুলো কিন্তু ভালো করে দেখবে। নেক্সট হচ্ছে 122, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা? মানে লংগেস্ট রিভার কোনটা? আমাজন, নীল, ইয়াংসি, গঙ্গা। কী হবে? তো এটার উত্তর হবে অপশান নাম্বার বি, নীল। আমি কিন্তু বেশি সময় পজ নেব না, মানে আমি দাঁড়াবো না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভিডিওটা পজ করে উত্তরটা নিজেরা করার প্রথমে চেষ্টা করো। নেক্সট উত্তর বলে দিলাম নীল। নীল নদ হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত, এটি ভূমধ্যসাগরে পতিত হয় এবং নীল নদকে ইজিপ্টের জীবন রেখা বলা হয়, লাইফ লাইন অফ ইজিপ্ট। ঠিক আছে? একটা প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করি, এটা কিন্তু মানে ওই প্রশ্নটা না যেটা তোমাদের আমি ডিজিটাল নোটস দেবো, জাস্ট আমি জিজ্ঞেস করছি লাইফ লাইন অফ গোয়া কী হবে বলো? লাইফ লাইন অফ গোয়া কোন নদীকে বলা হয়? এটার উত্তর বলো দেখি। আমাজন নদী হচ্ছে পৃথিবীর সর্বাধিক জলবাহী নদী। ঠিক আছে? মানে সবচেয়ে বেশি জল আর কি হোল্ড করে কে, বা যদি বলে বৃহত্তম কে, তাহলেও কিন্তু অ্যামাজনই হবে। তো এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট 123, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয় বলো?
দেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কিন্তু অপশন নাম্বার বি অক্সিজেন নির্গত হয়। ঠিক আছে, দেখো এবার সালোক সংশ্লেষে CO2 ও জল ব্যবহার করা হয়। সূর্যালোকের উপস্থিতিতে গ্লুকোজ তৈরি হয়, উপজাত হিসাবে কিন্তু অক্সিজেন নির্গত হয়। এই প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্টে সংঘটিত হয়। ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? গাছের পাতায় কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে। ঠিক আছে, সবুজ উদ্ভিদকে প্রোডিউসার বলা হয়। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় দেয় যে প্রোডিউসার কারা কারা, তো এগুলো কিন্তু দেখে রাখবে। আর ক্লোরোপ্লাস্ট জীবনের যে কোন কোষে থাকে, পরীক্ষায় কিন্তু অনেক সময় দেয় যে ক্লোরোপ্লাস্ট কোন কোষে থাকে, উদ্ভিদ নাকি প্রাণী কোষে থাকে। তো ক্লোরোপ্লাস্ট কিন্তু অবশ্যই উদ্ভিদের কোষেই থাকবে, কারণ আমরা তো খাবার তৈরি করতে পারি না আমাদের দেহে, তো উদ্ভিদরা খাবার তৈরি করতে পারে, সেক্ষেত্রে ক্লোরোপ্লাস্টটা কিন্তু সেখানেই হবে। এভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারবে ব্যাপারগুলো। এগুলো কিন্তু আমি আগের ক্লাসে বলেছিলাম তোমাদের, তো এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট 124, মহাত্মা গান্ধী কবে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন, মানে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট? 1942, 1945, 1947, 1930? কি হবে উত্তর বলো? ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু করে? কি উত্তর বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার এ, 1942 সালে মহাত্মা গান্ধী তিনি কিন্তু ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন। দেখো, 8ই আগস্ট 1942 সালে বোম্বের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে আন্দোলনটি ডাক দেওয়া হয় এবং বিখ্যাত স্লোগান ছিল, মানে এখান থেকে কিন্তু প্রশ্নটা দেয় যে করেঙ্গে কর বা মরো বা করেঙ্গে মারেঙ্গে ডু অর ডাই, এই যে স্লোগানটা, বিখ্যাত স্লোগান, এটা কোন আন্দোলনে দেওয়া হয়েছিল? উত্তর হবে কি? উত্তর হবে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন, 1942 সাল। আন্দোলনের পর দিনই কিন্তু গান্ধী সহ বিভিন্ন কংগ্রেস নেতাকে কিন্তু গ্রেফতার করে দেওয়া হয়েছিল। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। নেক্সট 125, দেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান জলপ্রপাত কোনটি? জলপ্রপাত, এখানে কিন্তু একটা জলপ্রপাত নাম দেওয়া উচিত ছিল, জলপ্রপাত, যাই হোক অপশানটা হয়তো পড়েনি। ঝুমুর, হুন্ডরু, ঘাগরা? কি হবে উত্তর বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, ঘাগরা। ঠিক আছে, দেখো এবার ঘাগরা জলপ্রপাত পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড়ি অঞ্চলে অবস্থিত এবং এটি পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক জলপ্রপাত। অযোধ্যা পাহাড় ছোটনাগপুর মালভূমির একটা অংশ এবং পুরুলিয়ার ছৌ নৃত্যের জন্য বিখ্যাত। এটা আমরা 6 নম্বর ক্লাসে কিন্তু অলরেডি বলেছিলাম যে ছৌ কিন্তু যদি বলে কয় প্রকার, তাহলে কিন্তু হবে 3 প্রকার হচ্ছে ছৌ। আর ছৌ নৃত্যটা কিন্তু ভারতের, মনে রাখবে যে সাংস্কৃতিক মন্ত্রক অনুযায়ী ছৌ কিন্তু ভারতের 9 নম্বর ক্লাসিক্যাল ড্যান্স বা শাস্ত্রীয় নৃত্য। আর সঙ্গীত নাটক একাডেমি অনুযায়ী কিন্তু ভারতের টোটাল 8টা ক্লাসিক্যাল ড্যান্স। এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে তোমাদের, স্ট্র্যাটেজিকে দেখে কিন্তু এই প্রশ্নগুলো দেয় পরীক্ষায়। ঠিক আছে, নেক্সট দেখো 126, হাইকোর্টের বিচারকদের কে নিয়োগ করেন? মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? হাইকোর্টের বিচারকদের কে নিয়োগ করেন? দেখো, হাইকোর্টের বিচারকদের নিয়োগ করেন অপশন নাম্বার সি, রাষ্ট্রপতি। ঠিক আছে, দেখো সংবিধানের অনুচ্ছেদ 217 নম্বর অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন। রাজ্যপালের সঙ্গে পরামর্শ করে কিন্তু এই নিয়োগটা করা হয় এবং রাষ্ট্রপতি হাইকোর্টের যা বিচারপতির অবসরের বয়স হচ্ছে 62 বছর এবং সুপ্রিম কোর্টের যে বিচারপতি তাদের কিন্তু অবসরের বয়স হচ্ছে 65 বছর, অর্থাৎ হাইকোর্টের মনে রাখবে 62 এবং হচ্ছে সুপ্রিম কোর্টের হচ্ছে 65। ঠিক আছে, আর এখানে কিন্তু পরীক্ষার সময় দেওয়া হয় যে নিয়োগের আগে কাদের সাথে পরামর্শ করতে হতে হবে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং রাজ্যপালের সাথে। ঠিক আছে, নেক্সট 127, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? স্কারভি, রাতকানা, রিকেট, বেরিবেরি? ভিটামিন এর অভাবে কোন রোগ হয় বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার বি, রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। ঠিক আছে, দেখো ভিটামিন এর কিন্তু রাসায়নিক নামটা কি? রাসায়নিক নাম অনেক সময় পরীক্ষায় দেয়, উত্তর হবে রেটিনল। এটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন, যেটা আমি অনেকগুলো ক্লাসেই বলেছিলাম যে চর্বিতে দ্রবণীয় কোন কোন ভিটামিন রয়েছে, জলে দ্রবণীয় কোন কোন ভিটামিন রয়েছে, আর ভিটামিন নামকরণ কে করেন? 1912 সালে ক্যাসিমির ফাঙ্ক। এটা কিন্তু মাথায় রাখবে। ভিটামিন এ কোথায় কোথায় বেশি পাওয়া যায়? গাজর, ডিম, দুধ ও মাছের তেলে কিন্তু ভিটামিন এ থাকে। এর অভাবে কিন্তু নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগ হয় এবং চোখের কর্নিয়া শুকিয়ে গেলে জেরপ্থ্যালমিয়া কিন্তু রোগ হতে পারে। এটা কিন্তু দেখে রাখবে ভালো করে। নেক্সট হচ্ছে 128, দাস বংশের প্রতিষ্ঠাতা কে? কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, গিয়াসুদ্দিন বলবন, রাজিয়া? কি হবে উত্তর? এটা কিন্তু দাস বা মামলুক বংশও বলা হয়। কি হবে উত্তর বলো?
দাস বা মামলুক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে অপশান নাম্বার এ কুতুবউদ্দিন আইবক। এখানে তোমাদের কিন্তু প্রশ্ন একটাও দিতে পারে যে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে, তাহলেও কিন্তু কুতুবউদ্দিন আইবকই হবে, কারণ সেটা প্রথম বংশ ছিল, সেক্ষেত্রে তার হাত ধরেই কিন্তু সেটা শুরু হয় দিল্লি সালতানাতের। 1206 সালে দিল্লি সালতানাতের সূচনা হয় এই বংশের মাধ্যমে। তো এটা কিন্তু উত্তর মানে দাস বংশের বললেও কুতুবউদ্দিন আইবকই হবে, এবং এবং দিল্লি সালতানাত বললেও কিন্তু কুতুবউদ্দিন আইবকই হবে। কুতুবউদ্দিন আইবককে লাক্স বক্স বলা হতো, মানে তিনি খুব দান করতেন, তার জন্য তিনি কুতুব মিনারের কাজ নির্মাণ শুরু করে, এটা মাথায় রাখবে। যদি বলে যে শেষ করে কে, তাহলে কিন্তু হবে ইলতুৎমিশ। মানে কুতুব মিনারের কাজ শুরু করা হচ্ছে কুতুবউদ্দিন আইবক, ঠিক আছে, আর শেষ করে হচ্ছে ইলতুৎমিশ, এটা মাথায় রাখবে। আর রাজিয়া সুলতানা ছিলেন কিন্তু দিল্লি সালতানাতের প্রথম এবং একমাত্র মহিলা সুলতান, এবং এই যে রাজিয়া সুলতান, এটা কিন্তু এই ইলতুৎমিশের কিন্তু কন্যা ছিল রাজিয়া সুলতান, এটা কিন্তু মাথায় রাখবে। দিয়ে বলে কত সাল কত 1236 থেকে 1240 সাল পর্যন্ত, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট 129, পশ্চিমবঙ্গের বর্তমানে মোট মিউনিসিপ্যাল কর্পোরেশন কয়টি? 5, 7, 10, 12। তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো। এই প্রশ্নটার উত্তর যে প্রথমে কমেন্ট করতে পারবে, মানে সঠিক যে উত্তর কমেন্ট করতে পারবে, তাকে কিন্তু আমাদের তরফ থেকে আমাদের যে পেইড ডিজিটাল নোটস, সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ক্লাসটাকে লাইক করতে হবে। ওকে, চলে আসছি আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 130। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং, লর্ড ডালহাউসি, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড রিপন। কি হবে উত্তর? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন হচ্ছে অপশান নাম্বার এ লর্ড ক্যানিং, ঠিক আছে। দেখো, 1858 সালে লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় হন। এর আগে তিনি শেষ গভর্নর জেনারেল ছিলেন, মানে যে 1857 সালের মহাবিদ্রোহ হয়, তারপরে 1858 সালে যে কুইন্স প্রোক্লেমিনেশন বা মহারানীর ঘোষণাপত্র আসে, তার মাধ্যমে কিন্তু ভারতের যে গভর্নর জেনারেল পরিবর্তে কিন্তু ভাইসরয় যে পদ সেটা আনা হয়। তো শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, সেটা কিন্তু লর্ড ক্যানিংই হবে, এবং প্রথম ভাইসরয় কিন্তু লর্ড ক্যানিংই হবে, ঠিক আছে। তো উত্তরটা কিন্তু একই হবে। যদি বলে শেষ ভাইসরয়কে, এই প্রথম ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং, উত্তর হবে। আর শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, তারও কিন্তু লর্ড ক্যানিং হবে। 1857 সালের সিপাহী বিদ্রোহ তার শাসনকালী ঘটে, যেটা আমি বললাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 সালের মাধ্যমে কোম্পানি শাসনের অবসান করা হয়। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। আর যদি বলে যে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, মানে ভারতীয়, তাহলে কিন্তু হবে সি রাজাগোপালাচারী। এগুলি কিন্তু লিখে নিতে পারো। নেক্সট 131, পশ্চিমবঙ্গের সবচেয়ে উত্তরের জেলা কোনটা? জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার। মানে সবচেয়ে নর্থের জেলা কোনটা হবে পশ্চিমবঙ্গের? এর উত্তর কী হবে? এর উত্তর হবে অপশন নাম্বার সি কালিম্পং, ঠিক আছে। দেখো, কালিম্পং পশ্চিমবঙ্গের সর্বোত্তরের জেলা। এটি 2017 সালে দার্জিলিং জেলা থেকে পৃথক হয়ে নতুন জেলায় গঠিত হয়, এবং কালিম্পংয়ের সদর দপ্তর কিন্তু কালিম্পংই হবে, এবং জেলার মধ্য দিয়ে তিস্তা নদী প্রবাহিত হয়। এটি সিকিম ও ভুটানের সীমান্তের নিকটে অবস্থিত। এগুলো কিন্তু দেখে রাখবে, সালটা কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে 132। 132 কি বলছে? গ্রিন হাউস গ্যাসের প্রধান উপাদান কোনটি? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম। গ্রিন হাউস গ্যাসের প্রধান উপাদান হচ্ছে অপশন নাম্বার সি কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। এবার দেখো, প্রধান গ্রিন হাউস গ্যাসগুলি হচ্ছে কি কি? একটা হচ্ছে CO2, মিথেন আছে, মিথেনের যে সংকেতটা মনে রাখবে CH4, নাইট্রাস অক্সাইড N2O। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। CO2-র পরিমাণ বৃদ্ধির ফলে গ্লোবাল ওয়ার্মিং হয়, আর জীবাশ্ম জ্বালানি পোড়ানো CO2 বৃদ্ধির প্রধান কারণ। প্যারিস চুক্তি যেটা 2015 সালে হয়েছিল, এর মাধ্যমে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যে গৃহীত হয়েছিল প্যারিস চুক্তি 2015 সালে, ঠিক আছে। প্যারিস কোথায়? প্যারিস হচ্ছে ফ্রান্সে। নেক্সট 133, ভারতের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দর কোনটা? অন্ডাল, বাগডোগরা, কলকাতা, শিলিগুড়ি। কি উত্তর বলো? ভারতের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দর হচ্ছে অপশন নাম্বার এ অন্ডাল, ঠিক আছে। এটি কোথায় অবস্থিত? এটি কিন্তু কাজী নজরুল ইসলাম বিমানবন্দর ও অন্ডাল, এটি ভারতের প্রথম বেসরকারি গ্রিনফিল্ড এয়ারপোর্ট, এবং এটি পশ্চিম বর্ধমানে অবস্থিত। বিমানবন্দরটি 2015 সালে চালু করা হয়। নেক্সট 134, লোকসভার স্পিকারকে কে নির্বাচন করেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভা সদস্যগণ, রাজ্যসভার সদস্যগণ। লোকসভার স্পিকারকে নির্বাচন করেন কিন্তু অপশন নাম্বার সি লোকসভার সদস্যগণ।
দেখো, স্পিকারকে লোকসভার সদস্য নির্বাচিত করেন, স্পিকার লোকসভার কার্যক্রম পরিচালনা করেন, মানি বিল কিনা সে বিষয়ে কিন্তু স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত। অর্থাৎ মানি বিল যেটা কিন্তু দেওয়া রয়েছে 109 নম্বরে তার প্রসিডিওর দেওয়া রয়েছে এবং 110 নম্বরে কিন্তু ডেফিনিশন মানে সংজ্ঞা দেওয়া রয়েছে। এই মানি বিলটা কিন্তু যে মানে কোন বিলটা মানি বিল কিনা সেটা কিন্তু চূড়ান্ত কার মানে সিদ্ধান্ত চূড়ান্ত কার মানে যে কে সিদ্ধান্ত নেয় যে এটা মানি বিল কিনা অন্য বিল, তো এটা কিন্তু স্পিকার নেয় লোকসভা, এটা মাথায় রাখবে। মানি বিল কিন্তু একমাত্র লোকসভাতেই উত্থাপিত হতে পারে। আর রাজ্যসভাতে সেটা পাঠানো হয়, তারা মতামত দিতে পারে, কিন্তু তারা কিন্তু কোনো রকমের চেঞ্জেস করতে পারে না। তাদেরকে কিন্তু 14 দিন সময় দেওয়া হয়। 14 দিনের পর ধরে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না রাজ্যসভা থেকে, তাহলে কিন্তু মেনে নেওয়া হয়। তো রাজ্যসভা সেটাকে একসেপ্ট করে নিয়েছে। তো এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। লোকসভার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার কিন্তু দায়িত্ব পালন করেন। লোকসভার কোরাম মোট 10 ভাগের 1 ভাগ। মানে এই কোরামটাও কী বলতো, কোরামটা হচ্ছে মিনিমাম যে মেম্বারটা লাগবে একটা অধিবেশন শুরু করতে, সেটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ। ধরো 100 জন টোটাল মেম্বার রয়েছে লোকসভাতে, তো মিনিমাম কিন্তু 10 ভাগের 1 ভাগ আমরা যদি করি তাহলে কিন্তু 10 হবে। তো 10 জন কিন্তু মিনিমাম মেম্বার্স লাগবে, তাহলে কিন্তু একটা অধিবেশন শুরু করা যাবে, আলোচনা শুরু করা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কোরাম। নেক্সট 135, হর্ষচলিত কার রচনা? কালিদাস, বাণভট্ট, আর্যভট্ট, বিশাখা দত্ত। কে বলতে বলো? হর্ষচলিত হচ্ছে অপশন নাম্বার বি, বাণভট্টের লেখা। দেখো, হর্ষচরিত সম্রাট হর্ষবর্ধন জীবনী এবং এর রচয়িতা হচ্ছে বাণভট্ট। বাণভট্টের আরেকটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে কাদম্বরী, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেয়। হর্ষবর্ধন পুষ্যবতী বংশের শাসক ছিলেন এবং প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য এই যে হর্ষচরিত, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উৎস, এটা মাথায় রাখবে। নেক্সট 137, মানুষের শরীরে সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি? পেশি, এটা কিন্তু একটা অন্য একটা পেশির নাম দেওয়া উচিত ছিল, এখানে অপশানটা প্রিন্ট পড়েনি হয়তো টাইপিংয়ে। চোয়ালের পেশি, হাতের পেশি, পেটের পেশি, কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী? দেখো, মানুষের শরীরে সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে অপশন নাম্বার বি, চোয়ালের পেশি। ঠিক আছে, দেখো এবারে দেখো চোয়ালের পেশি যেটা বললাম, এটি চিবানোর কাজে ব্যবহৃত হয়, আমরা সকলেই জানি। মানবদের সবচেয়ে বড় পেশি হচ্ছে গ্লুটেয়াস ম্যাক্সিমাস, সবচেয়ে লম্বা হচ্ছে সার্টোরিয়াস, এবং হৃদপেশিকে বলা হয় কার্ডিয়াক মাসেল। এগুলো কিন্তু দেখে রাখবে। আশা করছি এগুলোর প্রোনাউন্সিয়েশনটা ঠিক করেছি। যাই হোক, নেক্সট 138, পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? মানে প্ল্যানিং কমিশন 1950, 1951, 1952, 1955। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এখন ভালো করে দেখতে হবে আমাদের। পরিকল্পনা কমিশন গঠিত হয় হচ্ছে অপশন নাম্বার এ 1950, 1950। দেখো, পরিকল্পনা কমিশন আগে ছিল আমাদের, এখন বর্তমানে যেটা আছে নীতি আয়োগ, সেটাই কিন্তু মানে আগে ছিল পরিকল্পনা কমিশন। ঠিক আছে, 15ই মার্চ 1950 সালে পরিকল্পনা কমিশন গঠিত হয়। এর প্রথম চেয়ারম্যান ছিল কে? প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু। এটা কিন্তু পরীক্ষায় দেয়। এবং 1 জানুয়ারি 2015 সালে এই যে পরিকল্পনা কমিশন, এটাকে কিন্তু পরিবর্তন করা হয়, এটাকে কিন্তু এর পরিবর্তে আনা হয় কি নীতি আয়োগ, সেটা বর্তমানে কিন্তু কাজ করছে। নীতি আয়োগের প্রথম ভাইস চেয়ারম্যান ছিলেন কে? অরবিন্দ পানাগারিয়া, তিনি কিন্তু এখন 16 নম্বর ফাইন্যান্স কমিশন। ঠিক আছে, আর পরিকল্পনা কমিশন পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে। পঞ্চবার্ষিক পরিকল্পনা, ঠিক আছে, করতো মানে এখন তো করে না, কারণ এখন নীতি আয়োগ আমাদের নীতি আয়োগ সেই কাজটা করছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা টোটাল 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, তো এটা কিন্তু এই পরিকল্পনা কমিশনে কিন্তু সেগুলোকে করতো। ঠিক আছে, নেক্সট 139, সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? ক্যানিং, নামখানা, কাকদ্বীপ, গোসাবা। সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় অপশন নম্বর এ ক্যানিংকে। ঠিক আছে, দেখো ক্যানিংকে বলা হয় প্রবেশদ্বার। ক্যানিং দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। নিকটবর্তী গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্র হচ্ছে গোসাবা। সুন্দরবন একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটা আমি বললাম 1987। আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে সুন্দরবনকে কোন রামসার সাইট, তারপরে বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যানে কবে কোনটার তকমা পেয়েছে, সেটা কিন্তু লিস্ট আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম। তো আগের ক্লাসটা কিন্তু ভালো করে দেখে আসো। নেক্সট 140, আমাদের শেষ প্রশ্ন, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 23শে জুন 1757, 20 জুন 1757, 1 জুলাই 1757, 15ই আগস্ট 1757। কে উত্তর বলো? এটার উত্তর হবে অপশন নাম্বার এ, 23শে জুন 1757 সালে। ঠিক আছে, দেখো 23শে জুন 1757 সালে পলাশী যুদ্ধ সংঘটিত হয় এবং যুদ্ধটি হয় সিরাজদৌল্লা ভার্সেস ইংরেজ, এবং ইংরেজদের বা ব্রিটিশদের যে নেতৃত্ব দিচ্ছিল সেটা ছিল হচ্ছে রবার্ট ক্লাইভ। এই যুদ্ধের মাধ্যমে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক আধিপত্য সূচনা হয়। ব্যাটল অফ বাক্সার কবে হয়? এটা আমরা আলোচনা করেছিলাম, উত্তর হবে 1764 সালে। এরপরে হয় 1765 সালে, যখন ব্যাটল অফ বাক্সারে পরাজিত হয় যে মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং
তোমাদের শাহ আলম টু, মানে দ্বিতীয় শাহ আলম। তো এই যে তিনজনের সাথে ব্রিটিশদের যে যুদ্ধটা হয় ব্যাটেল অফ বাক্সা, সেখানে এরা তিনজন পরাজিত হয় এবং এই যে 1765 সালে ট্রিটি অফ আলাহাবাদ কিন্তু এখানে স্বাক্ষর করা হয় শাহ আলম টু এর সাথে, এবং ডাউনি তখন তারপরে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাউনি লাভ করে। আর তখনই কিন্তু মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু যে বলতে পারো যে তাদের যে আধিপত্য বা তাদের যে একটা তাদের কি বলবো তো, তাদের যে সাম্রাজ্যবাদ মানে বিস্তার, সেটা কিন্তু আরও তাদের মজবুত হয়ে যায়, এটা বলতে পারো। মানে তখন তাদের ঘাঁটি আরও মজবুত হয়ে যায়, এটা তোমরা বলতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের কমপ্লিট। তো তোমরা 20তে কতগুলো প্রশ্নের উত্তর পেয়েছো তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর যেটা আমি বললাম, যারা যে উত্তরটা প্রশ্ন দিতে পারবে, যেই প্রশ্ন আমি বলেছিলাম, প্রশ্নটা একবার তোমাদের দেখিয়ে দিই। প্রশ্নটা হচ্ছে তোমাদের প্রশ্নটা বলে গেল, এই প্রশ্নটার উত্তর যে প্রথমে কমেন্টে দিতে পারবে তাকে কিন্তু আমাদের পেইড ডিজিটাল নোট সেটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু দেওয়া হবে। আর তোমরা আজকে আমাদের যে ক্লাসের পিডিএফটা সেটা যারা নিতে চাও তারা কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ওকে, সেখানে জয়েন করে এই পিডিএফটা নিতে পারো। বাকি তোমরা যারা পেড যে ডিজিটাল নোট সেটা যারা নিতে চাও বা পারচেস করতে চাও, তারা কিন্তু অবশ্যই আমাকে স্ক্রিন দেওয়া নাম্বারে মেসেজ করতে পারো। আর প্রাইস কিন্তু একদম অ্যাফোর্ডেবল। তোমার টোটাল 9টা ডিজিটাল নোটস পাবে। কী পাবে? তোমাদের পলিটি পাবে, পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের ভূগোল, ইতিহাসের 3টে পাবে, প্রাচীন, মধ্য, আধুনিক, তারপরে বিজ্ঞান, ইকোনমি, স্ট্যাটিক জিকে, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। একদম পরীক্ষা ওরিয়েন্টেড এগুলো। তোমরা ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউপি, কেপি, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর আমি প্রত্যেকটা ক্লাস একটা করে তো ফ্রিতে দেবই। তোমরা তার জন্য ক্লাসটা সম্পূর্ণ রোজ দেখতে হবে তোমাদের। বাকি যারা পারচেস করতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে স্ক্রিন নাম্বার দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। প্রাইস একদমই অ্যাফোর্ডেবল, প্রত্যেকে নিতে পারবে। আর একদম টু দ্য পয়েন্ট লেখা, পরীক্ষা ওরিয়েন্টেড, অনেকে নিয়েছে এবং রিভিউ কিন্তু প্রত্যেকটাই পজিটিভ। সেক্ষেত্রে তোমরা কিন্তু নিয়ে এখন থেকেই ভালো করে শুরু করতে পারো। তো যাই হোক, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। তো আমাদের টোটাল আমরা 140টা প্রশ্ন কিন্তু আলোচনা অলরেডি করে ফেলেছি 400টা প্রশ্নের মধ্যে। আর আমাদের বাকি কটা বলো? আমাদের বাকি হচ্ছে আর 260টা প্রশ্ন, যেটা আমাদের লাগবে টোটাল 13টা ক্লাস। ঠিক আছে, তো আমরা মোটামুটি এই সপ্তাহ মানে পরের সপ্তাহের মধ্যে আমাদের মোটামুটি আশা করছি আমাদের এই সম্পূর্ণ 400টা প্রশ্ন আলোচনা শেষ হয়ে যাবে। তারপরে আমরা আরও কিছু করব পঞ্চায়েত পরীক্ষার জন্য। তো যাই হোক, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাস। আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এমনই কন্টেন্টের জন্য। বাকি ক্লাসটা কেমন লাগলো বা তোমরা 20তে কত পেয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর যারা এই যে সিরিজটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবে তারা কিন্তু প্রচুর ভালো করে প্র্যাকটিস করতে পারবে। পরিষ্কার? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।